শুভ মধ্যাহ্ন। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত রবীন্দ্র নজরুল জয়ন্তীর সম্মানিত সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সম্মানিত সচিব, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টির সম্মানিত কোষাধ্যক্ষ এবং আমার অগ্রজ প্রতিম বন্ধুস্থানীয় বিশিষ্ট অনুবাদক, প্রাবন্ধিক, অধ্যাপক এবং শিল্প সমজদার কাজী মুস্তাইন বিল্লাহ। মূলত যার আমন্ত্রণেই আজকে আমার এখানে আসা সৌভাগ্য হয়েছে। আমি সত্যিকার অর্থেই শব্দটাকে বুঝেই বলছি, এটাকে আমি আমার সৌভাগ্য গণ্য করছি, সৌভাগ্য হিসেবে। কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই যে নামগুলো আছে, যে কটা নাম আছে, সব নামের আগেই কিন্তু হয় প্রফেসর, নয় ডক্টর ইত্যাদি নানাবিধ বিশেষণ যুক্ত হয়েছে। আমার নামটাই কিন্তু একেবারে শূন্য, কোনো বিশেষণ নেই। কিন্তু আমি আক্ষরিক করতে একজন বিশেষণহীন মানুষ, যাকে সাধারণত এই ধরনের বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমন্ত্রণ জানায় না এই সমস্ত সেমিনারের জন্য। সেমিনারটা যেন একেবারে একচেটি আধিপত্য হয়েই গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, যাদের নামের আগে ডক্টরেট এবং অধ্যাপক যুক্ত থাকে। সেই জায়গায় রীতিমতো একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়ে যে আমার অগ্রজ প্রতিম বন্ধু কাজী মুস্তাইন বিল্লাহ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষকদের সামনে দাঁড়িয়ে কিছু বলার জন্য, এটা আমার জন্য একটা অভাবনীয় সৌভাগ্য, সত্যিই বলছি আসলে। কারণ এই সুযোগগুলো আসলে সেভাবে পাই না। অথচ আর কিছু না হোক, আমি একজন পাঠক, তো হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ নজরুল নিয়ে তো পড়াশোনা তো করে থাকি, আগ্রহ তো আছে। একজন পাঠক হিসেবে নিশ্চয়ই আমারও কিছু কথা জমতেই পারে আমার মনের মধ্যে। তদুপরি আমি কিঞ্চিত লেখালেখিও করে থাকি। আপনি শুনেছেন আপনাদের অনুষ্ঠান সঞ্চালকের কাছ থেকে যে কয়েকটি গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ফলে এই বিশ্ববিদ্যালয়ের মূলধারা তাই হবে, অধ্যাপকরা অনেক গবেষণা করেন, তাদের কাজই সেটা, তারাই বলবেন। কিন্তু মাঝে মধ্যে যদি আমাদের মতো আমজনতাকে ওই সব জায়গায় আমন্ত্রণ জানানো হয়, তাহলে এটা ভিন্ন মাত্রা পায়, সেটা একটা নতুন স্বাদের বৈচিত্র্য এনে দেয়, হ্যাঁ, ছাত্রছাত্রীদের মধ্যেও আর কি, এবং এটা সেতুবন্ধন গঠিত হয় আর কি। সেজন্য আজকে আমি আনুষ্ঠানিকভাবে ডক্টর মুস্তাইন বিল্লাহ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এবং আমার সামনে যারা শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীবৃন্দ আছেন, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি এই আমন্ত্রণটা পাওয়ার পর আমি খুব সিরিয়াসলি নিয়েছি ব্যাপারটা, ভীষণ সিরিয়াসলি। কারণ সত্যিও মনে হচ্ছে আমার জন্য একটা সৌভাগ্য এবং সম্মানের বিষয়। আমি বেশ পড়াশোনা শুরু করেছি, একেবারে যেন আবার ছাত্র জীবনে পড়ে গিয়েছিলাম। আমার জীবন সঙ্গিনী সাক্ষ্য দিবেন, নাওয়া খাওয়া বলে আমি ঢাউস ঢাউস বই পড়েছি কিন্তু আর কি। আমি আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম মূলত নজরুলের ওপরই আলোকপাতটা করব। কারণ নজরুল কেন যেন মনে হচ্ছে আমার কাছে এখনও উপেক্ষিত, এখনও অবজ্ঞাত এবং এখনও খানিকটা বিভ্রান্তির শিকার। রবীন্দ্রনাথ নিয়ে তো অনেক কথা সবসময় হচ্ছে, নানাভাবে নজরুলকে নিয়ে হচ্ছেন। ফলে আমি গোটা তিনেক গ্রন্থ পাঠ করেছি নজরুলের, যাচাই করে নেওয়ার জন্য যে আমি এতদিন পাঠক হিসেবে পাঠ করেছি, আমার পাঠ এবং আমার পর্যবেক্ষণ কতটা সঙ্গতিপূর্ণ তাদের ইয়ের সঙ্গে। তার মধ্যে রয়েছে কিন্তু বিশাল একটি জীবনী গ্রন্থ, এবং এটাকেই বলা হয় এই পর্যন্ত বোধহয় সবচেয়ে নির্ভরযোগ্য জীবনী গ্রন্থ, ডক্টর গোলাম মুর্শিদের বিদ্রোহী রণক্লান্ত, 2018 সালে বেরিয়েছে প্রথমা থেকে। পাশাপাশি আমার মনে হলো না, নজরুলের একটা বড় অংশ তো পশ্চিমবঙ্গে, ভারতে কেটেছে, সেখানকার মানুষজন তাকে কিভাবে দেখেছে। অরুণ কুমার বসু, সেটা আরও বড় আরেকটি বই, তিনি আরেকটি বই লিখেছেন নজরুল জীবনী। এটা নজরুলের জন্ম 100 গেল, 1999 সালে, সে উপলক্ষে বেরিয়েছিল, 2000 সালে বেরিয়েছে। এরপরে বেশ কয়েকটি সংস্করণ হয়েছে, সেই বইটিও সংগ্রহ করে আমি পাঠ করেছি। এবং আরেকটি মজার একটি বই পড়েছি, বইটার নাম তুমি শুনিতে চেও না, এর লেখক মুজিব মাহমুদ। এটি মূলত একটি উপন্যাস, এবং উপন্যাসটা নজরুলকে নিয়েই উপন্যাস, যে উপন্যাসের মূল চরিত্র, হ্যাঁ, উত্তম পুরুষের নজরুল নিজে বলছেন, নিজে তার জীবন বর্ণনা করছেন। বলে খুব আকর্ষণীয় একটা উপন্যাস। এই 3টা পাঠ করার পরে আমার মনে হলো যে আমি আজ থেকে 30 কি 32 বছর আগে, তখন আমি ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে, নিউ ইয়র্কে। আমি তখন উচ্চশিক্ষার্থী, সেখানে পড়াশোনা করছিলাম, কাজও করছিলাম কিছু। তো তখন আমি একটা ছোট্ট নিবন্ধ রচনা করেছিলাম নজরুলকে নিয়ে, একজন পাঠক হিসেবে, একেবারেই বিশুদ্ধ পাঠক হিসেবে।
সেই প্রবন্ধটি আমার পরে 2000 ওইটাও লিখেছিলেন 92 সালে। পরে একটা আমার ছোট্ট গ্রন্থ বেরিয়েছে, ভাষা, নারী আন্দোলন, সাম্প্রদায়িকতা ও অন্যান্য প্রসঙ্গ, সেখানে 2000 সালে বইটা বেরিয়ে সেখানে এটা ছাপা হয়েছে। আমি ভাবলাম, বা আমি 30 বছর আগে যে কথাগুলো আমি ভেবেছি নজরুল সঙ্গে আমার যে অনুভূতি হয়েছে, আর এতদিন যাদের বইগুলো পড়লাম কাছাকাছি বেশ মিলই পেলাম যেন, তখন আমার মনে হলো ঠিক আছে, আর নতুন করে বিশেষ কিছু বলা দরকার নেই, আমি বরং ওই প্রবন্ধটার মূল জায়গাটুকু একটু পাঠ করে শোনাই। তো ওই জায়গাটা আমি একটু পড়ে শোনাই, কেন ওটা লিখেছিলাম। তখন আসলে ওই শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি শ্রেষ্ঠ, এই ধরনের একটা কথাবার্তা হচ্ছিল আর কি। ওইটার সূত্র ধরে আমি একটা লেখা লিখেছিলাম। লেখাটির নাম ছিল নজরুল বাঙালি বলতে যাকে বুঝি। এটা আমার মনে হয়েছিল, বাঙালি বলতে আমরা কি বুঝি আসলে। আমার মনে হয়েছিল বাঙালি বলতে যদি সবার আগে বা একজনের নামও বলতে হয়, নজরুলের নামই বলো। নজরুল আমার কাছে মনে হয়েছিল একটা সত্যিকার বাঙালির প্রতিমূর্তি আর কি। সেইটা একটু লিখেছিলাম, আমি পুরোটা পড়বো না, 2-3টা স্তবক একটু পড়ে শোনাই। সেরা বাঙালি, বাঙালি শ্রেষ্ঠ কিংবা 1 নম্বর বাঙালি, এরকম কোনো আংশিক বিচারে না গিয়ে বাঙালি বলতে ঠিক যে মানস মূর্তিটি ভেসে ওঠে আমার চোখে, তার সঙ্গে বাস্তবের রক্ত মাংসের বাঙালিকে মিলিয়ে দেখাটাকে অনেক বেশি বিজ্ঞানসম্মত মনে করি। সেক্ষেত্রে প্রথমেই যাকে চোখে পড়ে তিনি নজরুল, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমার জানা বাঙালির সমগ্র ইতিহাসে এমন আর কাউকে দেখি না যার মধ্যে বাঙালির নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের এমন পূর্ণাঙ্গ বহিঃপ্রকাশ ও সুষম সম্মিলন ঘটেছে। কথাটা ব্যাখ্যা করে বলা উচিত। তবে তার আগে বাঙালি বলতে কাকে বুঝি সেইকে বলে নেওয়া ভালো। ভৌগোলিকভাবে যে ভগীরথী পদ্মা বিধৌত এই বদ্বীপের সমতলের বাসিন্দা, কয়েক হাজার বছরের প্রাচীন জনগোষ্ঠীর উত্তরসূরি হতে হবে তাকে, সে কথা বলাই বাহুল্য। তবে সেই মানুষ কোনো একক জাতির বিশুদ্ধ প্রতিনিধি নন। তার রক্তে মিশেছে আর্য অনার্যের সম্মিলিত স্রোতধারা, আর ধর্মে মিলেছে বৌদ্ধ, হিন্দু, ইসলাম ধর্মের ত্রিধারা ভাবরস। ফলে প্রকৃত অর্থেই বাঙালি শঙ্কর জাতি, মিশ্র সংস্কৃতির প্রকৃষ্ট প্রতিভূ। বাঙালির এই মধ্যা পরিচয়, এর বাইরে তার যেসব মানুষ বৈশিষ্ট্যের জন্য খ্যাতি, এর মধ্যে পড়ে আবেগ প্রবণতা, বিদ্রোহী, লড়াকু মেজাজ, শোষণ বিরোধী সাম্যচেতনা, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, সমন্বয়বাদী মনোকাঠামো, সারল্য ও সৌন্দর্যবোধ এবং সর্বোপরি প্রেমিক স্বভাব। নজরুলের মধ্যে আমরা উল্লিখিত সবকটা বৈশিষ্ট্যের পরিপূর্ণ উপস্থিতি লক্ষ্য করি। তিনি একেবারে যাকে বলে ভরা নদী আবেগের প্রতিনিধি, যার স্ফুরণ ঘটেছে তার অজস্র কবিতা আর অগুন্তি গানে। আর প্রেম, নজরুলের গোটা জীবনটাই তো বেপরোয়া, বেহিসি, উদ্দাম প্রেমের ইতিহাস। ভালোবেসে আনন্দ যেমন পেয়েছেন, তেমনি হয়েছেন বেদনায় বিদীর্ণ। নার্গিস, রানুসম, ফজিলতুন্নেসা, উমা মৈত্র, জাহানারা, এরকম কত না বিচিত্র প্রেমের পুষ্প ফুটেছিল তার জীবনে। এর কোনোটাই ছিল অমৃতের সুবাস, কোনোটাতে বা কাঁটার গরল। নীলকণ্ঠের মতো সব ধারণ করে নজরুল অবশেষে এমন একজনকে বেছে নিয়েছিলেন জীবন সঙ্গী হিসাবে, যার কারণে তাকে প্রায় ব্রাত্য হতে হয়েছিল সমাজে ও সধর্মে। সেই আশালতা দুলি ওরফে দোলন, যাকে তিনি নাম দিয়েছিলেন প্রমীলা। এমন প্রেমিক সহজে মেলে না। নজরুল জন্মবিদ্রোহী, কোনো নিয়মের নিগড়েই বাঁধা যায়নি তাকে কখনো। ঘরের বন্ধন ভেঙে পথে নেমেছেন কৈশোরেই, স্কুল পালিয়েছেন অনবরত, ভালো ছাত্রের মোহ উপেক্ষা করে ছুটে গেছেন রণক্ষেত্রে, সংবাদপত্রের জ্বালাময়ী সম্পাদকীয় লিখেছেন। তবে তার বই নিষিদ্ধ হয়েছে, ব্রিটিশ বিরোধিতার দায়ে জেল খেটেছেন, স্বরাজ পার্টির হয়ে নির্বাচন করেছেন, নির্বাচনে হেরেছেন, কিন্তু কোনো কিছুতেই দমানো যায়নি তাকে। একের পর এক বিদ্রোহের বহ্নিতে তিনি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন আমাদের বদ্ধ সমাজের যাবতীয় জড়তা ও জীর্ণতাকে। যৌবনের বাণ ডাকিয়েছেন সারা বাংলা জুড়ে। বস্তুত এই শতাব্দীর দ্বিতীয় তৃতীয় দশকে একক ব্যক্তিত্বের দাপটে যিনি গোটা বাংলার মানস ভুবন দখল করে রেখেছিলেন, তিনি বিদ্রোহী নজরুল। একমাত্র যার মুখেই সাজে এমন সাহসী উচ্চারণ, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ।
তো আমি আপাতত আমার লেখা এইটুকুই বলি, আশা করি এর ভিতর দিয়ে নজরুলের সম্পর্কে আমার যে ধারণা 33 বছর আগে হয়েছিল সেটার একটা বহিঃপ্রকাশ পাওয়া গেল। এবং আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম গত 3 বছরে এই 3টি বই পাঠ করার সময় যে একই কথা আর একজন বিখ্যাত বাঙালি লেখক পণ্ডিত উচ্চারণ করেছেন। তিনি একটু সুন্দর একটি ছড়া লিখেছিলেন। ছড়ার প্রথম 3টি লাইন কিন্তু আপনাদের সবারই জানা। কোন সেই ছড়া? ভুল হয়ে গেছে বিলকুল, আর সব ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। এটুকু তো আমরা সবাই জানি না? কিন্তু এরপরে তিনি আরও 3টি লাইন লিখেছিলেন। ওই লাইনটি হয়তো জানা নেই অনেকেরই আর কি। তিনি বলেছিলেন, এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজন আছে, তার দুর্গতি ঘুচে যাক। অন্নদাশঙ্কর রায় এটি লিখেছিলেন 1949 সালে। অর্থাৎ তার কাছেও মনে হয়েছিল বাঙালি যদি একজনই থাকে সেটা নজরুল। এবং কি আশ্চর্য, আমারই লেখার সঙ্গে তাকে খুব মিলে গেল কিন্তু। তো এমন একজন মানুষ কিন্তু উনি যখন লিখছেন অন্নদাশঙ্কর 1949 সালে, তার জীবনে কিন্তু মহা দুর্গতির ছায়া নেমে এসেছে। আপনারা জানেন 42 সালেই কিন্তু তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। এক নিরাময়হীন এক অসুখে অসুস্থ হয়ে তিনি শয্যাশায়ী বলতে গেলে একেবারেই জড় স্থাণুবৎ জীবনযাপন করছেন। তাই তিনি বলেছিলেন তার দুর্গতি ঘুচে যাক। তার দুর্গতি কিন্তু ঘোচেনি। আমি ওই তার দুর্গতির কিছু কয়েকটা জায়গা উল্লেখ করেই আমার নজরুল পর্বটা শেষ করবো। এরপর রবীন্দ্রনাথের কিঞ্চিত আলোকপাত করে আমার বক্তৃতা আমি শেষ করব। আপনারা জানেন নজরুলের 42 সনে তিনি আকাশবাণীতে অনুষ্ঠান করতে করতেই বাকহীন হয়ে পড়েছিলেন। তারপর 42 থেকে 54 তার জীবনে ছিল তার চিকিৎসা পর্ব। প্রথমে তাকে ভুল চিকিৎসা করা হলো এবং তার ভুল অসুখ নির্ধারণ করা হলো। খুব একটা এক ধরনের একটা অপবাদই দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে, এবং সেটা আমাদের একজন বিখ্যাত প্রতিষ্ঠিত ব্যক্তিই করেছিলেন। তার নাম উচ্চারণ আমি করছি না। তিনি চিকিৎসক, রাজনীতিবিদ, এবং ভুল চিকিৎসা করেছিলেন, যে কারণে তার অসুখটুকু আরেকটু জটিল হয়ে গিয়েছিল। তারপরও চেষ্টা হয়েছিল, চেষ্টা যে হয়নি তা নেই। তাকে 52 সালে লন্ডন পাঠানো হয়েছে। লন্ডনে তাকে নিয়ে বড় বড় বোর্ড বসেছিল, মেডিকেল বোর্ড বলে আর কি। তারাও বলেছে না এই অসুখ, তবে তারা বলেছে যে তার এতদিন যেই রোগ নির্ধারণ করা হয়েছে সেটি ভুল, এবং যে চিকিৎসা করা হয়েছে সেটি ভুল, এবং এই কারণেই তার অসুখটা আরও অনেক জটিল হয়ে গেছে এবং এটি সম্ভবত আর নিরাময়ের সম্ভাবনা নেই আর কি। তারপরেও কিন্তু নজরুলের ইয়েরা মানেননি, আত্মীয় স্বজনের সঙ্গে প্রমীলা ছিলেন, অনিরুদ্ধ ছিল তার ছোট ছেলে। তারা তাকে নিয়ে গেলেন ভিয়েনায়, নিয়ে গেলেন অস্ট্রিয়ায় সবচেয়ে বড় যে মনোচিকিৎসক তাকে দেখালেন, ডক্টর হান্স হফ। তিনিও বললেন যে না, আমরা সর্বশেষ চেষ্টা করছি, এটা বোধহয় আর হবে না। তারপর তার জার্মানি যাওয়ার কথা ছিল। জার্মানি থেকে বলে যে এনে লাভ হবে না, আপনারা তাকে ফিরিয়ে নিয়ে যান, যে কটা দিন বেঁচে থাকেন তাকে একটা আনন্দের মধ্যে, একটা সম্মানের মধ্যে রাখার চেষ্টা করেন। তারপর 54 সালে তিনি ফিরে এলেন পশ্চিমবঙ্গে। 54 থেকে 72 পর্যন্ত কিন্তু তিনি 18 বছর পশ্চিমবঙ্গে কলকাতায় ছিলেন, কিন্তু ছিলেন একেবারেই একজন নাম গন্ধহীন, একেবারেই ব্রাত্য একজন মানুষ হিসেবে। তার জীবনে কিন্তু অনেক সংকট গেছে। পশ্চিমবঙ্গ, কলকাতাতেও কিন্তু তাকে যথেষ্ট সাম্প্রদায়িকতা মুখোমুখি হতে হয়েছে। একদিকে ইসলামের যেটা গোড়া রক্ষণশীল তারা, অন্যদিকে গোড়া হিন্দুত্ব, উভয়ের দ্বন্দ্বে পড়ে তার জীবন কিন্তু একেবারেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আর কি। তো এর মধ্যে দেশ স্বাধীন হলো। এর আগে কিছুদিন আগে মারা গেছেন, প্রমীলা মারা গেছেন। প্রমীলাও কিন্তু পক্ষাঘাত দুষ্ট হয়েছেন। প্রমীলাও কিন্তু বিয়ের 12-13 বছর পরেই কিন্তু তিনিও একেবারেই অচল হয়ে গিয়েছিলেন আর কি। নজরুলের সংসারটিকে টিকিয়ে রেখেছিলেন আসলে আরেক মহিয়সী নারী। তার কথা আমরা বলি না, তার কথা আরও বেশি করে বলা উচিত, তাকে নিয়ে আরও অনেক কাজ করা উচিত। তিনি হচ্ছেন প্রমীলার মাতা গিরিওয়ালা দেবী। গিরিওয়ালা দেবী কি সাহস করে কুমিল্লা থেকে, আপনারা জানেন কুমিল্লায় নার্গিসের সঙ্গে বিয়ে ভেঙে গেল, কুমিল্লা শহরে তাকে নিয়ে সাংঘাতিক হইচই হচ্ছে। যখন নজরুল প্রমীলাকে বিয়ে করতে চাইলেন, কেউ রাজি হয়নি, তার গোটা পরিবার তাকে ব্রাত্য করলো। গিরিওয়ালা প্রমীলাকে নিয়ে, নজরুলকে নিয়ে একা চলে এলেন কলকাতায়। কলকাতায় এসে তিনি বিয়ে দেওয়ালেন, এক বাড়িতে রাখলেন। নজরুল, প্রমীলা, গিরিওয়ালা এক বাড়িতে ছিলেন। সে কি বিরোধিতা, গোটা কলকাতা জুড়ে বিরোধিতা, হিন্দু মুসলিম নির্বিশেষে। গিরিওয়ালা একা হাতে এই সংসারটা সামলেছেন। নজরুল অসুস্থ হয়ে গেছেন, তাকে সেবা যত্ন করা, তার কন্যার সেবা করা, সমস্ত কিছু গিরিওয়ালা করেছেন কিন্তু। এবং এই গিরিওয়ালার জীবনেও কিন্তু একটা মহা ট্র্যাজেডি নেমে এসেছিল। আপনারা কতজন জানেন জানি না, 1946 সালে কলকাতায় একটা প্রচণ্ড দাঙ্গা হয়েছিল।
হ্যাঁ 46 আগস্ট মাসে সেই দাঙ্গার সময় এক পর্যায়ে গিরিবালা ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং আর কোনোদিন ফিরে আসেন। গিরিবালা কিন্তু নিখোঁজ, তার কোনো খবরই পাওয়া যায়নি এবং ধরে নেওয়া হয় ওই দাঙ্গার মাঝখানে পড়ে তিনি নিহত হয়েছিলেন। এভাবে এই নারীটি তার জীবন দিয়েছিলেন। তো আমার মনে গিরিবালাকে নিয়েও আমাদের অনেক কাজ করার আছে। যাই হোক, যে দুর্গতির কথা বলছিলাম, তো 72 সালে দেশ স্বাধীন হলো বাংলাদেশ। আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু তিনিও তো এই ধরনের একজন বিদ্রোহী মানুষ, তিনিও প্রতিষ্ঠান বিরোধী। তার খুব ইচ্ছে হয়েছিল নজরুল এতদিন ওখানে পড়ে আছেন, তাকে বাংলাদেশে আনবেন এবং 72 সনের জন্মদিনটা তিনি খুব ঢালাওভাবে খুব উৎসবমুখর পরিবেশে পালন করতে চেয়েছিলেন। তা আমন্ত্রণ জানার পরে তারা রাজি হলেন, পশ্চিমবঙ্গ এবং তার পরিবার, তাকে নিয়ে আসা হলো। তবে তার আগে তাকে আনতে গিয়েছিলেন বা তাকে রাজি করার দিকে পরিবারকে আপনারা জেনেও অবাক হবেন, শেখ কামাল গিয়েছিলেন। বঙ্গবন্ধু তো উনি গিয়েছিলেন, সব্যসাচীর সঙ্গে বসে অনেক সুন্দর করে বলেছিলেন তাকে, আমরা দেশে নিয়ে আসবো, এটা করবো, ওভাবে সম্মান দেবো। তখন সব্যসাচী খুব রাজি হয়ে গেছেন, চলে এসেছিল। কিন্তু আসার পর কিন্তু যেভাবে বলা হয়েছিল, জটতা করা হয়নি কিন্তু আসলে। নজরুল এখানেও একটা বাড়ি পেয়েছিলেন, আজকে যে নজরুল ইনস্টিটিউট 28 নম্বর ইনস্টিটিউট ওইটা তাকে দেওয়া হয়েছিল, বেশ ভালোই ছিলেন, সুন্দরী ছিলেন। কিন্তু ওই বাড়িটিও কিন্তু একসময় সামরিক স্বৈরাচার দখল করে নিয়েছিল এবং একটা ছলে বলে কৌশলে নজরুলকে 75 সনেই কিন্তু পিজিতে নিয়ে আসা হয়েছিল। পিজি সেই একটা ছোট্ট ঘরে তাকে আবার বন্দি করে রাখা হয়েছিল অসুস্থতার দোহাই দিয়ে, কিন্তু আসলে মূল লক্ষ্য ছিল তার ওই বাড়িটি দখল করা। এক সেনা কর্মকর্তা সেই বাড়িটি দখল করেছিলেন, চলে এসেছিলেন। তারপর তো 76 সনে এই আগস্ট মাসে 29 তিনি মারা গেলেন। তখন বলাই বাহুল্য নজরুলের পরিবার তাকে নিয়েই যাবে, যে নজরুল ওখানেই তার বাড়ি না, চুরুলিয়ায় তার পূর্বপুরুষের ভিটে মাটি সে বাড়ি নিয়ে যাবে। কিন্তু ওই সময় শুরু হলো একটা ষড়যন্ত্র। তখন আমাদের যিনি সামরিক প্রশাসন সামনে ছিলেন, তারা কিছুতেই দেবেন না আর কি, নজরুল এখানেই রেখে দেবেন। এবং তার অনেক ভক্তরাও একটা অজুহাত তুললেন যে নজরুল বলেছেন যে আমার কবর দিও মসজিদেরই পাশে, তার একটা গান আছে যে কবর দিও, তাহলে তাকে আমরা এই দেশেই রেখে দেবো, দেশেই কবর দিব। এবং মসজিদ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদটা তারা নির্ধারণ করলেন আর কি, কবর দেওয়া যাবে। কিন্তু নজরুলের পরিবার সেটা চায়নি। এই কারণে দুলি মানে তার বউ প্রমীলা কিন্তু একদম লিখিতভাবে বলে গিয়েছিল, প্রমীলাকে কবর দেওয়া হয়েছে, আপনারা জানেন কিনা জানি না, সেই চুরুলিয়াতে নজরুলের বাড়িতে, তার শ্বশুর বাড়িতে কবর দেওয়া হয়েছে। সেখানে তার পাশে একটি কবরের জায়গাও রাখা হয়েছে, বলা হয়েছিল নজরুলের কবরটা যেন আমার পাশেই হয় আর কি। তো সব্যসাচীরা মারা যাওয়ার পর খুব প্রাণপণে দ্রুত এসে নজরুলকে নিয়ে যাবেন, মার পাশে কবর দেবেন বলে আর কি। কিন্তু এখানে একটা কী সময় একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে নজরুলকে সব্যসাচীকে আসতে দেওয়া হয়নি, তার বিমান দেরি করে দেওয়া হয়েছে, অনেক দেরি করে দেওয়া হয়েছে এবং অনেক আগে কবরটা দিয়ে দেওয়া হয়েছে নজরুলের, জোর করেই প্রায় আর কি। তার সব্যসাচী কিন্তু দেখতে পারেনি তাকে, সব্যসাচী তার বাবাকে দেখতে পারে, তার বাবার কবর একটা মাটি দিতে পারেনি। উনি যখন এসে পৌঁছেছেন, সন্ধ্যা হয়ে গেছে, কবর দেওয়া হয়ে গেছে, সব্যসাচী এই কবরে মাথা রেখে হু হু করে কেঁদে উঠলেন। এবং ওই মুহূর্তটা নিয়েই মজিদ মাহমুদ যে উপন্যাসটার কথা বলেছিলাম, তুমি শুনিতে চেও না, উপন্যাস লিখলেন, তখন নজরুল কথা বলে উঠলেন। তার 33 বছরের পুঞ্জীভূত নীরবতায় কথা বলে আসলেন যে বাবা তুই এসছিস, তোকে তো আমার দেখা হলো না, বলে তিনি তার সারা জীবনের দুঃখের কথাগুলো বললেন, তাকে ঘিরে যে কত রকম ষড়যন্ত্র হয়েছিল। তো ওই যে দুর্গতি যে বলেছিলেন অন্যদের শঙ্কর রায়, সে দুর্গতি তো ঘুচল না। চুরুলিয়ায় পড়ে আছেন প্রমীলা, তিনি পড়ে আছেন এখানে। এবং সেই কবরটিও দেওয়া ছিল খুব হেলাফেলাভাবে মসজিদের পাশে দেওয়াল ঘেঁষে একটা জায়গায়। অনেক পরে অনেক দাবি দেওয়ার পরে তাকে এখন একটু মাঝখানে আনা হয়েছে, একটা মোটামুটি পার্কের মতো করা হয়েছে। কিন্তু আপনারা যারা গেছেন নজরুলের কবরে আপনারা জানেন সেটা কিন্তু এখনও অরক্ষিত, তার মাথার উপরে কোনো ছাউনি নেই, কিন্তু কোনো সৌধ নেই। এটা তো বিরাট বড় করে কিছু একটা হওয়া উচিত, কত বড় একটা স্থাপনা হওয়া উচিত। সেটা হয়ে গেছে বেড়ানোর জায়গা, ছেলেমেয়েরা যায়, বেড়ায়, হকাররা গিয়ে বাদাম বিক্রি করে। আর এখানে নজরুল যে সাহিত্য আছে সেটা আমরা জানিও না আর কি, কিন্তু মুখে কিন্তু আমরা ফেনা তুলে ফেলছি, নজরুল ইনস্টিটিউট করছি, এটা করছি আর কি। কিন্তু নজরুলকে সে প্রাপ্য সম্মানটুকু এখানে দেওয়া হয়নি, তার জীবনের দুর্গতি খুঁজেনি, তিনি তো যেতেই পারলেন না তার স্বদেশে, তার স্ত্রীর পাশে শাহিদ হতে পারলেন না, এইখানে যেমন হেলাফেলায় আছেন সেটাও তার প্রাপ্য নয়। এই জন্যই সেই 76 সনেই এই মারা যাওয়ার পর সেই অন্নদা শঙ্কর রায় আবার লিখলেন, আবার আরেকটি ছড়া লিখলেন। তিনি লিখলেন, হায় কি বেদন, হায় কি রোদন, সন্তান অভাগার, পিতার কবরে এক মুঠো মাটি দেওয়া হলো না কোয়ার। কেউ জানলো না ইতিহাসে ফের ভুল হয়ে গেছে বিলকুল, এতকাল পরে ধর্মের নামে ভাগ হয়ে গেল নজরুল। তিনি বলেছিলেন আগে ভাগ হয়নি, এবার তাকে স্বীকার করতে হলো যে ভাগ হয়ে গেল, আক্ষরিক করতে ভাগ হয়ে গেল।
তার এক ভাব ওখানে রয়ে গেলো, এক ভাব এখানে রয়ে গেলো আর এই জন্য বলছিলাম আর কি যে নজরুলের জীবন অনেক অনেক বেশি ঘটনাবহুল। আমাদের অনেক কাজ করা উচিত, নজরুলকে নিয়ে অনেক গবেষণা করা উচিত। এই বিশ্ববিদ্যালয়গুলো, সাহিত্য বিভাগগুলো, প্রতিষ্ঠান, নজরুল ইনস্টিটিউট যে কী যে করে এতদিন, এখন পর্যন্ত নজরুলের একটা সত্যিকার অর্থে একটা নির্ভরযোগ্য জীবনী নেই। কিন্তু আমি একেবারে আমার এই সদ্য সাম্প্রতিক পাঠের অভিজ্ঞতা থেকে বলছি, অরুণ কুমার বসুরটা খানিকটা কাছাকাছি গেছে, উনি নিজেও স্বীকার, উনি বলেছেন নজরুল জীবনী পূর্ণতার দিকে, কিন্তু উনি শেষ করতে পারেননি, কারণ 42 থেকে 76 এই 24 বছর উনি মাত্র 35 পৃষ্ঠায় সেরেছেন। হতে পারে না তো, না 34 বছরের জীবনে আর কত ঘটনা, কত, ফলে এই কাজ কারা করবে? আমাদেরই তো করা উচিত, এরকম উদ্যোগ তো আমাদেরই নেওয়া উচিত। আমার মনে হয়েছিল যে আর কিছু না, অন্তত নজরুলের কি নিয়ে একটি বই লেখা উচিত, নজরুল জীবনের 3টি অধ্যায় নাম দিয়ে পরিষ্কার করার জন্য। 42 থেকে 54 তার চিকিৎসা নিয়ে যে কত বড়, কত কেলেঙ্কারি, কত ষড়যন্ত্র, কত ভুল ভ্রান্তি, ওটা নিয়ে একটি বই হওয়া উচিত। এরপর পর্বটা হওয়া উচিত 54 থেকে 72, এই যে 18 বছর কলকাতায় ছিলেন, কি করেছেন তিনি এত বছর, কি হয়েছে তাকে নিয়ে, কত রকম রাজনীতি হয়েছে সেসব আমরা কিচ্ছু জানি না। তার লেখাপত্র নিয়ে তার সমস্ত সম্মানী মেরে পাবলিশাররা, লেখকরা, পত্রিকারা হরিলুট খেলেছে, তার গ্রামোফোনের এত রেকর্ড, এত কিছু, তিনি কিচ্ছু পাননি। কি যে কষ্টে তার জীবন কেটেছে শেষ 24 বছর, আপনি কল্পনা করতে পারবেন না। এরপর 72 থেকে 76 যে ঘটনা ঘটলো আমি বললাম আর কি, এগুলোকে নিয়ে আমার মনে হয় আলাদা করে একটা বই হওয়া উচিত এবং পরিপূর্ণভাবে একটা নজরুল জীবনী রচিত হওয়া উচিত, এবং সেটি বাংলায়ও যেমন হওয়া উচিত, ইংরেজিতেও হওয়া উচিত। নজরুল সম্পর্কে আমাদের বাইরের পৃথিবী কেউ কিছু জানে, কিচ্ছু জানে না। এইরকম একটা মানুষ, একেবারে অ্যাবসলিউট জিনিয়াস, ওকে এরকম জিনিয়াস ছাড়া আর কিচ্ছু ভাবা যায়, এরকম জিনিয়াস পৃথিবীতে একদম হাতে গোনা হয় আর কি। তার জীবন সম্পর্কে পৃথিবীর কেউ জানে না, তার অনুবাদ হয়নি, বিশেষ খুব একটা হয়নি, খুব শৌখিনভাবে কিছু হয়েছে, তার জীবনই হয়নি। তো এই কাজগুলো, অনেক কাজ বাকি রয়ে গেছে। ফলে আমার খুব ভালো লাগলো যে একটা বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়েছে, সেখান থেকে যেন আমরা আরও উদ্যোগ নিই। তো আপাতত আমি নজরুলের পর্বটা এখানেই শেষ করে দ্রুত একটু রবীন্দ্রনাথ সম্পর্কে দুটো কথা বলে আমার বক্তৃতাটা শেষ করে, আমার অনেক সময় একটু বেশি নিয়ে ফেলছি আর কি, শেষ করে দিই। তো সেটার জন্য রবীন্দ্রনাথের নজরুলের সম্পর্ক নিয়েও তো অনেক ভুলভ্রান্তি, অনেক কিন্তু রয়ে গেছে, আমাদের অজ্ঞতা, মূর্খতা, অজ্ঞানতা রয়েছে। বলা হয়ে থাকে না যে নজরুলকে ইচ্ছা করে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, ষড়যন্ত্র করে তার লেখাই করা হয়েছে, এগুলো একেবারেই ভুল। নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের কী যে সুন্দর সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথের কিন্তু ছেলের চেয়েও তো কম বয়সী নজরুল, এবং তাদেরকে পুত্রবতী স্নেহ করতেন। এবং রবীন্দ্রনাথ নজরুলকে সেই বাচ্চা বয়সে তার নাটক উপহার দিয়েছেন, বসন্ত। এটা কল্পনা করা যায় না, কাউকে দেননি তিনি। কিন্তু নজরুল যখন অনশন করছেন নিয়েতে কারাগারে, রবীন্দ্রনাথ টেলিগ্রাম পাঠিয়েছেন, প্লিজ গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। এইভাবে লেখেননি কখন। সত্যেন দত্তর প্রয়াণ অনুষ্ঠানে নজরুল গিয়েছিলেন, রবীন্দ্রনাথ দেখে আসর থেকে ডেকে নজরুলকে নিয়ে তার পাশে বসিয়েছিলেন, দেখে কলকাতা সব বড় বড় সাহিত্যিকরা বিস্মিত হয়েছে। রবীন্দ্রনাথ নজরুলকে আহ্বান করেছেন শান্তিনিকেতনে যাওয়ার জন্য, গিয়ে সেখানকার ফিজিক্যাল ট্রেনার হিসেবে, শিক্ষক হওয়ার জন্য। এটা করেননি নজরুল, যাননি আর কি। তো এইরকম অনেক সুন্দর সম্পর্ক আছে। এবং নজরুল তাকে তার বই সঞ্চিতা, বিখ্যাত বই যে বাঙালির ঘরে ঘরে, নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন আর কি। তো এই জন্য বললে অনেক কথাই বলা যায়, কিন্তু আমি এটা না বলে আরও একটি ছোট্ট একটা লেখা পাঠ করে শেষ করবো। এটি একটি অদ্ভুত লেখা, একটা খুব কল্পিত একটা সংলাপ রবীন্দ্রনাথ এবং নজরুলকে ঘিরে। এটা শুনলে আপনারা বুঝবেন এদের দুজনের মধ্যে কী সুন্দর মানবিক গভীর একটা সম্পর্ক ছিল, যেটা অনেক ভ্রান্তি মোচন করে দেবে এবং এই দুজন মানুষকে অনেক কাছাকাছি আনার চেষ্টা করে দেবে আর কি। এটার নাম পুত্রহীন। এটা একটা কাল্পনিক সংলাপ, নাটকের মতো। বলেছিলাম যে আগে আমি নাটক করতাম, আমার কিঞ্চিত নাট্য প্রতিভার কিছু প্রমাণ রাখতে যাচ্ছি এখানে। বলেছিলাম অভিনয় করব, কিছুটা সেটা রয়েছে এখানে। আপনি এটা শুনবেন, এটা পরে শেষ হবে, ছোট্ট করে অংশ বিশেষ করছি আমি। একটা কাল্পনিক সংলাপ, একটা সাক্ষাৎকার, রবীন্দ্রনাথ নজরুলের সঙ্গে একটা সাক্ষাৎকার কল্পনা করেছেন ডক্টর সুমিত চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোক। সুন্দর লেখাটি। কে? নজরুল, বসো। কখন এলে? এই তো, স্তিমিত কণ্ঠে বললেন নজরুল। তা গলাটা এরকম শোনাচ্ছে কেন? রবীন্দ্রনাথ ঈষৎ বিস্মিত। নজরুল খুবই হুল্লোড়বাজ, রগুড়ে মানুষ, আজ তো গলা শোনাই যাচ্ছে না। কি ব্যাপার, কারো শরীর টরীর খারাপ নাকি? আমার ছেলেটা কাল চলে গেল গুরুদেব। ফুঁপিয়ে কেঁদে উঠলেন কাজী নজরুল। সে কি? চমকে উঠলেন রবীন্দ্রনাথ। 69 বছর বয়স তার। এখন কি শুধু খারাপ খবর পাওয়ার জন্যই বেঁচে থাকা? রবীন্দ্রনাথ মাঝে মাঝে এই কথা ভাবেন। চিকিৎসা শাস্ত্র একেবারেই অনুন্নত,
বাঙালি পুরুষের গড় আয়ু মেরে কেটে 40, নিজের অদ্ভুত ভালো স্বাস্থ্যের জন্য নিজেরই বিড়ম্বনা লাগে। খানিকক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল? বসন্ত, স্মল পক্স। কত বয়স হয়েছিল? 3 না 4? আবার দীর্ঘক্ষণে নীরবতা। বাঙালির 2 প্রাণের কবি, শব্দের 2 জাদুকর, আজ দুজনেই নীরব। একটু পরে রবীন্দ্রনাথই আবার নীরবতা ভাঙলেন। তোমার ছেলেটি বড় গুণের ছিল শুনেছিলাম, কি যেন নাম রেখেছিলে? ভালো নাম, অরিন্দম খালিদ। সবাই ডাকতাম বুলবুল বলে। হ্যাঁ, বুলবুল বুলবুল। নিজের মনেই 2 বার নামটা অড়ালেন রবীন্দ্রনাথ। শুনেছিলাম তার নাকি অদ্ভুত স্মৃতিশক্তি। আপনি কি করে জানলেন? অবাক চোখে তাকালেন নজরুল ইসলাম। কত ব্যস্ত মানুষ গুরুদেব, অথচ কত ছোট ছোট ব্যাপারে খবর রাখেন। আরে না, সেরকম কিছু না, আমায় মুজফর আহমেদ বলেছিল। কত বছর জেলে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করেছিল। তোমরা তো একসময় একই মেসে থাকতে না? হ্যাঁ, 10 বছর আগে কলেজ স্ট্রিটে 32 নম্বর। নজরুল আবার একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলেন, তা কি বলছিল আহমেদ সাহেব? বলছিল তোমার ছেলে নাকি শ্রুতিধর। হ্যাঁ গুরুদেব, ওর যখন 1.5-2 বছরের বয়স, তখন ওকে একটা ছবির বই দেখিয়ে আমি পাখিদের ইংলিশ নাম বলেছিলাম। ব্যাটার সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেললো। হেসে বললেন নজরুল, অথচ তখন তো অক্ষর গান হওয়া সম্ভব ছিল না। বলো কি? আমি তো কিছুদিন জমিরুদ্দিন খানের সঙ্গে সঙ্গীত চর্চা করলাম। কি বলবো গুরুদেব, যা গান শিখি, হরকত কবজা করি, ও ব্যাটাও সব গলায় বসিয়ে নেয় অবিকল। সেই ছেলে। কেঁদে ফেললেন কাজী। রবীন্দ্রনাথ কিচ্ছু বললেন না। সন্তান হারানোর চেয়ে বড় শোক আর কি আছে? কেঁদে একটু হালকা হোক। বাড়ির কি খবর? আবার রবীন্দ্রনাথই নীরবতা ভাঙলেন। এমনিতে নীরবতা তার বড় প্রিয়, কিন্তু আজ যেন বড্ড অস্বস্তিকর লাগছে। সেজন্যই তো আপনার কাছে চলে এলাম কাঁদতে। আমার বাড়ির দুজনই খুব চাপা, মনে মনে কষ্ট পাচ্ছে, কিন্তু বাইরে প্রকাশ করছে না। আমি সেখানে কি করে? নজরুলের কথা অসমাপ্তই থেকে গেল। তারপর আবার বললেন, আমাকে আপনি শান্তিনিকেতন নিয়ে চলুন, কলকাতা আমার আর ভালো লাগছে না। রবীন্দ্রনাথ মৃদু হাসলেন। তোমার মনে আছে নজরুল, আজ থেকে 10-12 বছর আগে তুমি যখন সেনাবাহিনী ছেড়ে কলকাতায় এলে, তখন আমি তোমাকে শান্তিনিকেতন যাবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। বলেছিলাম তুমি আমাদের শরীর চর্চা শেখাবে আর প্রাণের খুশিতে গান গাইবে। তুমি রাজি হওনি, মনে আছে গুরুদেব? পরে কিন্তু আর বলিনি, তাই তো? না, কেন বলো তো? আমার উপর ক্ষুব্ধ হয়েছিলেন নিশ্চয়ই, এ তো বোঝাই যায়, ধীর কণ্ঠে জানালেন নজরুল। আরে না রে পাগল, সেই জন্য নয়। রবীন্দ্রনাথ হেসে উঠলেন। সেই জন্য না? আমি তো ভাবতাম, না হে না, তোমার গুরুদেবের মন অত সংকীর্ণ নয়। তাহলে তো তোমার আমার সম্পর্কই কবে খারাপ হয়ে যেত। তাহলে কি আর তোমার লেখা বিদ্রোহী কবিতা পড়ে তোমাকে সকলের সামনে ওরকম জড়িয়ে ধরতে পারতাম? আমি আর কখনো কি কোথাও এরকম আবেগ প্রকাশ করেছি? তা ঠিক, আপনি আমার বড্ড প্রশংসা করেন সব জায়গায়। করবো না? তুমি তো সরস্বতীর বরপুত্র, কি অপূর্ব তোমার লেখার হাত। তোমাকে কথা বললাম, তুমি রাজি হলে না। তারপর আমি তোমার লেখা পড়েই বুঝেছিলাম তুমি অস্বাভাবিক প্রতিভাবান। শান্তিনিকেতনে গেলে তোমার ট্যালেন্ট একটা ছোট জায়গাতেই আবদ্ধ হয়ে যেত। কলকাতায় না রইলেই তোমাকে এত লোকে চিনত না। আপনি আমাকে খুব ভালোবাসেন গুরুদেব। বাসিই তো। তুমি তো প্রথম দিকে খালি আমার গানই গাইতে। তুমি আর তোমার এক বন্ধু তো জুটি বেঁধে সারা বাংলায় আমার গানই গেয়ে বেড়াতে। গাইবো না? এবার নজরুল কথা বলে উঠলেন রবীন্দ্রনাথের সুরে। কি অপূর্ব গান! পরে তো আমিও গান লিখতে শুরু করলাম, কিন্তু আপনার মতো লিখতে পারলাম কই? ও কথা বলো না, আমাদের দুজনের স্টাইল তো আলাদা। কি চমৎকার শ্যামা সঙ্গীত লেখো তুমি, আমি তো সেরকম কিছু লিখলামই না। তাহলেও আমার গান তো শুনেই বোঝা যায় কোন রাগ রাগিনী আশ্রয় করে সেগুলো গড়ে উঠেছে। আর আপনার কি অদ্ভুতভাবে যে রাগগুলোকে মিলিয়ে নেন। তুমি তো প্রচুর গান লেখো, তোমার গানের সংখ্যা তো এখনই আমাকে ছাড়িয়ে গেছে শুনতে পাই। আসলে ওই গ্রামোফোন কোম্পানিতে চাকরি নেবার পর গানের অর্ডার এত বেড়ে গেছে, নজরুল সলজ্জ ভঙ্গিমায় বললেন। আর গান লেখা ছাড়া তো আমার কোনো কাজই নেই। ওদিকে আপনি গান লিখছেন, বিদ্যালয় চালাচ্ছেন, জমিদারি দেখছেন, দেশ বিদেশে বক্তৃতা দিচ্ছেন। ওফ, কী করে যে পারেন! ও হয়ে যায়, প্রকৃতিগতভাবেই আমি খুব স্বাস্থ্যবান। সামান্য অশ্ব ছাড়া আমার আর কোনো সমস্যাই নেই। এরকমই থাকুন গুরুদেব। নজরুল কাতরভাবে প্রার্থনা করল। শেষটুকু করে দিচ্ছি আমি। এবার একটু বিবেকানন্দ সম্পর্কে বলছেন। কি নায়কোচিত জীবন, যেন নভেল। আমার একটা উপন্যাস তো ওকে নিয়েই লেখা, না হলে ওর খানিকটা প্রভাব আছে। কোনটা গুরুদেব? কেন গোরা?
ও তাই বুঝি, সত্যি আগে খেয়াল করিনি, অনেক মিল আছে। আর বিবেকানন্দের আরেক অনুষ্ঠানের তো আমিই ছিলাম প্রধান উদ্যোক্তা, তবে তাতে উনি ছিলেন না। কবে গুরুদেব, কবে আর ওনার স্মরণ সভায়? যেবার আমার স্ত্রী মৃণালিনী চলে গেল, সে বছরই তো নরেনবাবু, কি লোক, যেমন সাহস তেমন অপূর্ব চিন্তাধারা, আর তেমনি বক্তৃতা দেওয়ার ক্ষমতা। আমার বাবাও তোকে খুব ভালোবাসতেন। নরেনবাবু তো খুব খেতে পারত, বাবা ওকে সামনে বসিয়ে খাওয়াতেন আর ওর কথা শুনতেন, বলতেন ছেলেটির কথায় যেন জাদু আছে। তোমরা তো ওনার কথা বা বক্তৃতা শোনোনি, তাই না? কী করে শুনবো গুরুদেব? 1902 সালে আমার বয়স তো মাত্র 3। মাত্র? ও বাবা, তুমি তো তার মানে আমার ছোট ছেলে সমীর চেয়েও ছোট। নজরুল আবারও সলজ্জ হাসলেন। সমীও খুব প্রতিভাবান ছিল জানো তো, আমাকে সবাই বলতো ওনাকে আমার কার্বন কপি। তা সেও তো চলে গেল, মাত্র 11 বছর বয়স ছিল। কি হয়েছিল গুরুদেব? নজরুল জিজ্ঞাসা করলেন। কলেরা। মুঙ্গের গেছিল বন্ধুর বাড়ি, সেখানেই নজরুল চুপ করে রইলেন। যেদিন সমী চলে গেল, রবীন্দ্রনাথ বলে চললেন, রাতের বেলা দেখি সারা পৃথিবী যেন চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে। দেখলাম প্রকৃতি যেমনিভাবে চলে ঠিক তেমনভাবেই চলছে, কোথাও কোনো ব্যতিক্রম নেই। আমার এই শোকের দিনে যেন কারো কিচ্ছু আসে যায় না, একটা ভারী অদ্ভুত অনুভূতি হলো জানলো। নজরুল বড় বড় চোখ মেলে রবীন্দ্রনাথের দিকে চাইলেন। মনে হলো ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার এটাই ইচ্ছা, মৃত্যু আসবেই, হয়তো অকালেই আসবে, শোক তাপ থাকবে, যেমন আনন্দও আছে, কিন্তু কাজ থামালে চলবে না। আমাদের আরব্ধ কাজ আমাদের করে যেতেই হবে, আর এইটিই হলো মহাবিশ্বের পরম সত্য। আমরা যেন আমাদের কাজগুলো করে যেতে পারি। ধন্যবাদ। কষ্ট হয়ে যাবে। বুলবুল মারা যাওয়ার পরে তার শেষকৃত্য